নমস্কার বন্ধুরা, এসএস স্টোরি রিডারের আসরে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের গল্পটি কিন্তু ভীষণই ভয়ের হতে চলেছে। তোমরা যারা গল্প শোনার জন্য চলে এসেছো তারা প্রত্যেকেই আগে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে দাও, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও, কারণ আজকের গল্পটি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ তোমরা শুনতে চলেছ দেবদত্ত ব্যানার্জির লেখা মুক্তি। তবে চলো আর দেরি না করে শুনে নেওয়া যাক। বাড়িটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিল রিকিয়া। বাড়ি না বলে প্রাসাদ বললেই ভালো হয়। বিশাল উঁচু উঁচু গম্বুজের মতো খিলান উঠে গেছে দোতলার ছাদ পার করে। বড় বড় গড়াত দেওয়া জানালার আধপোড়া কপাটের পেছনে না জানি কতই না বিস্ময় লুকিয়ে আছে। বড় সিংহ দরজার সামনে মাকড়সার ঝুলের চাদর আর চারপাশের আধপোড়া দেওয়ালের আগাছা। কার্নিশে বট অশ্বত্থর চারা বলছে এই প্রাসাদ বহু যুগের সাক্ষী। সিঁড়ির ফাটলে সরীসৃপের আস্তানা, পা দিতে ভয় লাগে, তবুও বাড়িটা ঘুরে দেখতে ইচ্ছা করে রিকিয়ার। বাগানে আগাছার জঙ্গলের ফাঁকে ভাঙা ফোয়ারা, দু একটা গ্রিক মর্মর মূর্তি মনে করায় একদা শৌখিন কোনো বড় জমিদার বা বাবুর প্রাসাদ ছিল এই ভগ্ন অট্টালিকা। আরোহী রিকিয়াকে বলে উঠল, কি দেখছিস তুই অমন করে? কতক্ষণ ধরে সবাই তোকে খুঁজছে জানিস? ফিরলেও বাড়িটার থেকে চোখ সরাতে পারে না রিকিয়া। সঞ্চারী বলে ওঠে, এখানে এসে তোর কি হয়েছে রে? থেকে থেকেই বারবার এই বাড়িটা দেখছিস ঘুরে ফিরে। আরোহী, সঞ্চারী আর রিকিয়া কলেজে সবাই ওদের এক ডাকে চেনে, আসর বলে ডাকে ওদের সবাই। তিনজন ঘুরতে এসেছে সঞ্চারীর দেশের বাড়ি মেটেলিতে। মেটেলি বাজারের পেছনে চা বাগানের রাস্তায় এই বিশাল ভগ্নপ্রায় বাড়িটা চোখে পড়েছিল রিকিয়ার। সবুজ চা বাগানের পায়ে পরিত্যক্ত বাড়িটা আধপোড়া, ধ্বংসস্তূপের ভেতর আগাছা আর সরীসৃপের বাসস্থান। এই বাগানের প্রাক্তন মালিক ছিল এক ইংরেজ সাহেব, তারই বাড়ি ছিল। শুনেছি বাড়িটা আগুনে পুড়ে গেছিল, দাদু জানে পুরোটা। রাতে খাওয়ার পর সঞ্চারীর মামার বাড়ির ছাদে আড্ডা বসেছিল। ছাদ থেকে একটু দূরের চা বাগানের ঢালে কুয়াশায় ঢাকা ওই বাড়িটা দেখা যাচ্ছিল। রিকিয়াকে অদ্ভুতভাবে টানছিল বাড়িটা। আরোহী আর সঞ্চারী বড় দাদুকে চেপে ধরেছিল ওই বাড়ির গল্পটা শোনার জন্য। রিকিয়াকেই দেখছিলেন অবনীমোহন। মেয়েটাকে খুব চেনা লাগছিল ওনার। হয়তো নাতনির সাথে ফটো দেখেছেন আগে কখনো। ওদের আবদারে বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন অবনীমোহন। সঞ্চারীর বড় দাদু বলেন, আমার তখন সবে জ্ঞান হয়েছে, 15 বছর বয়স। ওই বাড়িকে দাউ দাউ করে জ্বলতে দেখেছিলাম। পরে ধীরে ধীরে জেনেছিলাম ওই ইংরেজ সাহেবের গল্প। এই মেটেলির যা প্রতিপত্তি তা শুরু হয়েছিল
এইসব চা বাগানকে ঘিরে। একসময় ট্রেন চলতো পাহাড়ের বুক চিরে, আজ সেসব অতীত। এই প্রাসাদোপম অট্টালিকায় থাকত রবার্ট ফিলিপ, যে এই বাগানের মালিক ছিল। দেশ স্বাধীন হলেও সাহেব নিজের দেশে ফেরেনি, ব্যবসা করছিল এখানে। সাহেব ছিল বড্ড রাশভারী আর রাগী। ওনার পরিবার এদেশে ছিল না। 3 জন ঠাকুর চাকর নিয়েই এত বড় বাড়িতে থাকতো সাহেব। লালমুখো সাহেব রাগী হলেও বাচ্চাদের ভালোবাসত, চকলেট দিত দেখলে পরেই। এই অঞ্চলে প্রচুর নেপালি ও তিব্বতী কুলি চা বাগানে কাজ করত। মেয়েরা পাতা তুলত। ও ধারের কুলি বস্তিতে মাঝে মধ্যেই বাচ্চা হারিয়ে যাচ্ছিল। এই নিয়ে এলাকা গরম ছিল। বন্যপ্রাণীতে টেনে নেয়নি, দিনে দুপুরে হারিয়ে যাচ্ছিল শিশুরা। কয়েকটা বাচ্চার ক্ষত বিক্ষত দেহ পাওয়া গেছিল চা বাগানের নালায়। বাচ্চাদের বয়স সব 5 থেকে 10-12 ভেতর। 2-1টি দেহর গায়ে হিংস্র পশুর আঁচড় থাকলেও এ যে মানুষের কাজ বোঝাই যাচ্ছিল। কুলি বস্তির শেষ প্রান্তে কুর্তি নদীর ধারে ঢিলার উপরে থাকত এক তিব্বতী মহিলা, পেমা। ও নিজের ঘরে কী সব পূজা করত, তুক-তাক তন্ত্র মন্ত্র জানত, লোকের অসুখ বিসুখ সারাত। অনেকেই বলতো ও অপদেবতার উপাসক। লোকে ওকে ভয় পেত, তবু বিপদে পড়লে ছুটে যেত ওরই কাছে। ওর এক পালিত মেয়ে ছিল, মায়া। মেয়েটি নেপালিদের মতো ফর্সা, কিন্তু চোখ বড় বড়, নাক টিকালো, এক মাথা চুল। মেয়েটাকেও নাকি কুড়িয়ে পেয়েছিল নদীর ধারে। বাচ্চা অপহরণের পর কিছু লোক ওর কাছে গেছিল। ও অনেক কিছুই বলতে পারত ছক কেটে। সেবার ছক কেটেও বলেছিল এক বিদেশি এর পেছনে রয়েছে, বাচ্চাদেরও তুলে নেয়। বিদেশি 2-4টে পরিবার এদিকে ছিল সে সময়। কিন্তু হঠাৎ ফিলিপের লোকেরা রটিয়ে দিল ওই পেমাই বাচ্চাদের অপহরণ করে। ও তন্ত্র সাধনা করে, তাই বাচ্চাদের ধরে ওদের দেহের উপর অত্যাচার করে মেরে ফেলে পেমা। বাচ্চাদের দেহ ওর বাড়ির পিছনের নালায় পেতেই বস্তির লোকেরা ক্ষেপে উঠেছিল। ফিলিপ সবাইকে বলে মায়াকেও চুরি করে এনেছে কোথাও থেকে। এরপর এক অমাবস্যায় বাচ্চা চুরি হতেই সবাই মিলে পেমার বাড়ি হামলা করে। ওরা মা মেয়ে পালিয়ে যায় কোনোভাবে, কিন্তু বাচ্চাদের কোথাও পাওয়া যায় না। ওদের বাড়িটা জ্বালিয়ে দেয় কুলিরা। 2 দিন পর মায়ার ক্ষত বিক্ষত দেহ পাওয়া যায় নালার ধারে। ফিলিপ বলে পেমা ওকে মেরেছে ওভাবে। এসব ওর তন্ত্র সাধনার অঙ্গ। সবাই পেমার খোঁজে ঘুরতে থাকে আশেপাশের বস্তিতে। এর পরের দিন মাঝরাতে সবাই দেখে ফিলিপের বাড়ি দাউ দাউ করে জ্বলছে। ঠাকুর চাকর সবাই পুড়ে মরেছিল সেদিন। ফিলিপ নিজেও পালাতে পারেনি। পরদিন 2টো পোড়া লাশ পাওয়া গেছিল। একজনের গলায় রূপোর ক্রস ও আংটি দেখে ফিলিপকে শনাক্ত করা গেলেও অন্যটি কার জানা যায়নি। তবে অনেকেই বলে ওটা পেমার লাশ। আগুন কী করে লাগলো জানা যায়নি। এই ঘটনার পর আর বাচ্চা চুরি হয়নি কখনো। বাগান বিক্রি হয়ে যায়,
এক গুজরাটি ভদ্রলোক কিনেছিল, কিন্তু বাংলো সারিয়ে থাকতে পারেনি। লেবাররা কাজ করতে গেলেই ভয় পেত। বাচ্চাদের কান্না শোনা যায় ওখানে, মহিলার চিৎকার, পোড়া গন্ধ, এমন অনেক কিছুই শোনা যায়। বাংলোটা ওরা বেচে দেয় এক মারোয়ারির কাছে। সে হোটেল বানাবে ভেবেছিল, কিন্তু লোকটা হঠাৎ মারা যায়। এরপর যার হাতে যায় এই অট্টালিকা, সেও কিছুতেই রিপেয়ারি করতে পারেনি। কেউ এ বাড়িতে ঢুকতে চায় না। এক অপদেবতা ঘিরে রেখেছে বাড়িটাকে। হয়তো পেমার অভিশাপে ওই অট্টালিকার আজ এই অবস্থা। গল্প শেষ হতেই আরোহী বলে, কিন্তু পেমা না ফিলিপ, কে দোষী বোঝা গেল না। তখনই সঞ্চারীর ছোট মামা বলে ওঠে, এখনও সবাই পেমাকেই দোষ দেয়। বলে ধরা পড়ার ভয়ে আর রাগে ও ফিলিপকে পুড়িয়ে মেরেছিল। কিন্তু রিকিয়া কোথায়? আচমকা সঞ্চারীর কথায় সবাই ওর দিকে তাকায়। ছাদের শেষ প্রান্তে সিঁড়ির পাশে বসেছিল রিকিয়া আর সঞ্চারী। রিকিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। এ ওর দিকে তাকাচ্ছে। বড় মামা বলে, নিচে জল খেতে বা টয়লেটে গেছে হয়তো। মুহূর্তের মধ্যে সারা বাড়ি খুঁজেও ওকে পাওয়া যায় না। কাজের লোক রমাপদ বলে ওকে বেরিয়ে যেতে দেখেছে। আরোহী কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ও আবার ওই বাড়িতেই গেছে, আমাদের এখনই যেতে হবে ওখানে। সঞ্চারীর দুই মামা, দাদু মামার ছেলে রাজকে নিয়ে ওরা বেরিয়ে পড়ে। সাথে দুটো বড় টর্চ আর মোবাইলের আলো। পাড়ার দু একজন ওদের সাথে যোগ দেয় সব শুনে। বাড়িটার সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ায়। চাঁদের আলোয় আধপোড়া বাড়িটা আরও বীভৎস লাগছে। সিংহ দরজা খোলা। সঞ্চারী চিৎকার করে ডাকে, রিকিয়া! প্রতিধ্বনি ফিরে আসে পাহাড়ে ধাক্কা খেয়ে। একটা রাতজাগা পাখি বিকট চিৎকার করে উড়ে যায়। ওরা ঢুকে পড়ে বাড়ির ভিতর। একটা হিম শীতল অনুভূতি নেমে আসে আরোহীর শিরদাঁড়ার ওপর। দোতলার সিঁড়িতে বসেছিল রিকিয়া, কিন্তু এ কোন রিকিয়া? ওর জ্বলন্ত চোখ, চুলগুলো উস্কো খুস্কো। ওদের দেখে চিৎকার করে ওঠে, কেউ এগোবে না, আর এক পাও না। ওর হাতে শক্ত করে ধরা একটা কিছু। আরোহী বলে, কি হয়েছে তোর রিকিয়া? চলে আয়, এই বাড়িটা অভিশপ্ত। তোরা চলে যা, আমি আমার দেবতাকে নিতে এসেছি। ও বুকের কাছে আঁচড়ে ধরে রেখেছে একটা কিছু। তখনই অবনীমোহনবাবু বলে ওঠেন, চলে এসো মা, আমাদের বাড়ি এসে তোমার কিছু ক্ষতি হলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না। সঞ্চারীর দুই মামা আর দাদা সিঁড়ির দিকে এগোতেই ছিটকে পড়ে কিছুর ধাক্কায়। রিকিয়া বলে, তোদের সবার উপকার করেছিলাম আমি, অথচ তোরা ওই বিদেশির কথা বিশ্বাস করে আমার ঘরে আগুন দিয়েছিলিস। ও আমাদের আটকে রেখেছিল, আমার মেয়েটাকেও ছাড়েনি। ও ছিল এক জীবন্ত শয়তান, একটা পেডোফিল। বাচ্চাদের উপর যৌন অত্যাচার করে আনন্দ পেত। ওরা মরে গেলে নতুন শিকার ধরতো আবার। এই বাড়ির মাটির নিচের ঘরে এখনও দুটো শিশুর কঙ্কাল পাওয়া যাবে। ওদের মুক্তি দে।
আর আমার দেবতার এই মূর্তি ভাসিয়ে দেব আমি নদীতে। অবনীমোহন বলে ওঠেন কম্পিত কণ্ঠে, তাই হবে, আমরা সব কথা শুনব, তুমি ফিরে এসো। রিকিয়া উঠে দাঁড়ায়, দৌড়ে বাড়ির পিছনের চা বাগানের ভিতর দিয়ে ছুটে যায় নদীর দিকে। পেছন পেছন গিয়ে ওরা দেখে ও নদীতে কিছু ভাসিয়ে দিল। ওর জ্ঞানহীন দেহটা উদ্ধার করে যখন ওরা বাড়ি ফিরল, ভোর হয়ে এসেছে। প্রচুর লোক জমে গেছিল ওদের বাড়ির সামনে। সব শুনে ওরা ওই বাড়ির ভেতর ঢুকে খুঁজে বার করে সেই পাতাল ঘর, আর উদ্ধার করে দুটো শিশুর কঙ্কাল। বাড়িতে ঢুকতে আর বাধা পায় না কেউ। রিকিয়ার জ্ঞান ফিরলেও ও কেমন চুপচাপ হয়ে গিয়েছিল, হয়তো কিছুই মনে ছিল না। সঞ্চারী ও আরোহী ভেবে পাচ্ছিল না এত বছর পর প্রেমার আত্মা রিকিয়াকেই কেন বেছে নিল। তবে আর কোনো প্রশ্ন করেনি ওরা ওকে। ফেরার দিন অবনীমোহনকে ওরা জিজ্ঞেস করেছিল সে কথা। উনি আস্তে আস্তে বলেন, আসলে রিকিয়ার সাথে মায়ার চেহারার এক অদ্ভুত মিল ছিল। মায়ার মুখটা আমার মনে আছে এখনো। প্রথম দিন রিকিয়াকে দেখে খুব চেনা চেনা লেগেছিল। ওর কপালের বাদিকের লাল জরুলটা, ওটা যে মায়ারই ছিল। আমার মা নির্দোষ ছিল, ওই শয়তানটা আমাকেও শেষ করেছিল। মা দেবতাকে জাগিয়ে ওকে শেষ করে দিয়েছিল, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি, তাই আমাকে টেনে এনেছিল হয়তো। আমাদের দেবতা রয়ে গিয়েছিল ওখানে, আর ওই শিশুরাও মুক্তি চাইছিল। রিকিয়া এক দৃষ্টে তাকিয়ে থাকে দূরের সেই বাড়িটার দিকে। কুয়াশা কেটে সকালের রোদ এসে পড়েছে পোড়া বাড়িটার গায়ে। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো তা একটি কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে, তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমাদের গল্প শুনতে কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। ধন্যবাদ।